শুধু দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের সদ্য বিদায়ের পর এই পদটি ঘিরে জোরে সোরে আলোচনা চলছে দেশ জুড়ে। রাষ্ট্রের সর্বোচ্চ ও মর্যাদার এই পদে আলোচনায় শীর্ষে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাছাড়া ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নামও আসছে। আলোচনায় আছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান ও দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদও। তবে ক্ষমতাসীন দল বিএনপির অভ্যন্তরীণ সমীকরণ ছাপিয়ে এই পদে নোবেল জয়ী অর্থনীতিবিদ ও সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসায় অনেকটা রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। জনমনে এখন প্রশ্ন, কে হচ্ছেন রাষ্ট্রপতি, কে হচ্ছেন বঙ্গভবনের অভিভাবক। সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি কে হচ্ছেন বঙ্গভবনের অভিভাবক। আলোচনা হবে আজকের বেশ কয়েকটি সমসাময়িক আলোচনা আছে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করবার চেষ্টা করব। আলোচনায় আছে আজকে যারা আমাদের সাথে অংশ নিচ্ছেন। আমার বাই আছেন ডক্টর রিজওয়ানা করিম স্নিগ্ধা, অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। রিজওয়ানা করিম স্নিগ্ধা, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম কে হচ্ছেন বঙ্গভবনের অভিভাবক, এই বিষয়টা নিয়ে আলোচনা করবার জন্য প্রথমে একটু যেতে চাই স্নিগ্ধাপার কাছে। স্নিগ্ধাপা, একটু বলবেন কি আসলে আপনার কি মনে হয়, যদিও কয়েকটি গণমাধ্যম, একটি গণমাধ্যমে এসেছে এবং আলোচনায় এসছেন ডক্টর ইউনূসও, যেটা বারবার আমরা শুনতে পাচ্ছি এগিয়ে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির এই দৌড়ে। আপনার কি মনে হয় আসলে বিএনপি কি তাদের রাজনৈতিক অঙ্গন ছাপিয়ে নতুন কোনো চিন্তা ভাবনা করতে পারে কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। আমার সহ-আলোচককে শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে যে দেখেন, ঠিক এই মুহূর্তে রাষ্ট্রপতির যেই এটা তো আসলে ইটসেলফ এটার মধ্যেই অনেক কিছু ছিল যখন রাষ্ট্রপতি হলো। কারণ রাষ্ট্রপতি আপনার পদত্যাগ করার এই ব্যাপারটা তো একটা নিয়মিত বিরতি পরপর একটা আন্দোলনের মধ্যে দিয়ে গেছে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে ঠিক এই মুহূর্তে বিএনপি কি আসপেক্টে দুটো বিষয়, রাষ্ট্রপতির পদত্যাগটা এখন কেন হলো, এই প্রশ্নটার সাথে আপনার পরবর্তী প্রশ্নগুলো আসলে কানেক্টেড। ঠিক আছে, কেন হলো আপনি আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? আমার কাছে কেমনে তথ্য থাকবে? আমি একটা সাধারণ মানুষ, ফুয়াদ ভাইয়ের কাছে থাকতে পারে, সো অসাধারণ মানুষদের কাছে থাকে। সাধারণ মানুষের কাছে হচ্ছে তথ্যটা হচ্ছে যে যখন রাষ্ট্রপতির পদত্যাগ কেন করা হলো সেটা থেকে একটা অ্যানালাইসিস আসতে পারে। যে আপনি জানেন যে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের একটা বিলটা পাস হয়েছে। সো অন দ্যাট নোট কিন্তু তত্ত্বাবধায়ক সরকার খুব গুরুত্বপূর্ণ, রাষ্ট্রপতির কিছু ক্ষমতা কিন্তু আপনার পাচ্ছে সেখানে। এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার, মানেন বা না মানেন, রয়টার্সে আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তিনি যখন ঘোষণা দিয়েছেন তিনি ডিসেম্বরে আসবেন, ইন এনি কেস এটা যদি হয়ে থাকে এবং দেশে যদি উনি আসা মানেই হচ্ছে একটা রাজনৈতিক অস্থিরতা হওয়া, সেটা আপনি তার এক্সিকিউশন করেন, প্রসেস করেন, অস্থিরতা একটা হবেই, সেটা ভিন্ন প্রসঙ্গ। এখন সেটা কে কীভাবে ট্যাকেল দেবে সেটা, যদি কোনো কিছু হয় তখন কিন্তু আবার রাষ্ট্রপতির পদটা একটা গুরুত্বপূর্ণ পদ হতে পারে, এটা আরেকটা। সবই কিন্তু হাইপোথিসিস, ঠিক আছে, কোনো তথ্য সূত্র তো নাই। তৃতীয়ত যেটা আসতে পারে সেটি হচ্ছে যে আপনার প্রি অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে, মানে আগে থেকে বলা। কারণ আপনি যদি রাষ্ট্রপতির পড়েন, পদত্যাগপত্রটা পড়েন, ওই পদত্যাগপত্রের মধ্যে খুব ইন্টারেস্টিং একটা রোগ আছে, কি যেন অটোনমিক নিউরোপ্যাথি। আমার কথা হচ্ছে একটা মানুষের কিডনি নষ্ট, হার্টের সমস্যা, এটাই তো এনাফ। আপনি এটা বলার মধ্যে দিয়ে কি কনফার্ম করেছেন জানেন? কনফার্ম করেছেন আমাকে ভাই বিদেশে যেতে দিতে হবে। সো এইখানে তিনটা ব্যাপার আমি আপনাকে বললাম। একটা হতে পারে প্রি অ্যাডজাস্টেড সেটেলমেন্ট, তো সেই জায়গাটা এটা হচ্ছে রাষ্ট্রপতি কন্ডিশন। নতুন রাষ্ট্রপতির ক্ষেত্রে কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন সেখানে এই একইভাবে দু তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। ঠিক এই মুহূর্তে আসলে আমি সময়টা মিলাতে পারিনি, মানে রাষ্ট্রপতি নিয়োগের একটা সময় আছে কিন্তু খুব ইন্টারেস্টিং। কারণ আপনার রাষ্ট্রপতি নিয়োগ হয় কিন্তু 4 বছর মেয়াদি, না 5 বছর মেয়াদি? ফুয়াদ ভাই 5 বছর মেয়াদি। তাহলে 5 বছর মেয়াদি গভর্নমেন্ট থাকবে, 5 বছর মেয়াদি। তো সেই হিসাবে আপনি যদি এখন যাকে নিচ্ছেন তাহলে আরেকটু, আমার হিসাবে আরেকটু পরে হওয়ার কথা ছিল, কিন্তু সামহাও একটু আগে হয়ে গেল। যাই হোক, তো এখন আপনি যখন এইটাকে দিয়ে দিয়েছেন তার মানে হচ্ছে এখন যদি হিসাব হচ্ছে তিনটা। যদি এটা বিএনপি গভর্নমেন্ট তার গভর্নমেন্টের দিকে দেখে তাহলে তার ডেফিনেটলি সে চয়েস করবে তার পলিটিক্যাল লোকজনকে, ডেফিনেটলি চোখ বন্ধ করে। কেমন
যদিও কেন কেন মনে হয় তার লোককে তাদের শীর্ষ নেতাকে পছন্দ করবে কেন? না, শীর্ষ নেতাকে এখানে দেখেন, এখানে একজন না মানুষের নাম আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, এটা একজন নাগরিকের জায়গা থেকে, যেমন মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি তো আপনার দীর্ঘদিন এখানে এই যখন বেগম খালেদা জিয়া এসেতে ছিলেন, তারেক রহমান ছিলেন না, আসলে ওনার লিডারশিপই তো পুরো দলটি টিকে ছিল। সো এটা একটা হতে পারে, এটা একটা বিষয়, কারণ উনি মনে হয় বয়োজ্যেষ্ঠও একটা বিষয়, সেটা একটা বিষয়। আরও অনেক গুরুত্বপূর্ণ নাম আপনিই তো বললেন, খন্দকার মোশাররফ হোসেন আছেন, মঈন আছেন, তো এরকম অনেকে আছেন। কিন্তু যদি এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আসে তাহলে কিন্তু আবার আরেকটা গল্প। যদি এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটা আসে তাহলে কিন্তু দারুণ মজা হবে, বুঝছেন? কারণ মজাটা হচ্ছে, তাহলে এখানে কি ব্যাপারটা এরকম ছিল, যেই আমরা ওই যে কি ক্যাবিনেট যেন, কিচেন ক্যাবিনেট, তারপরে হচ্ছে আরও কত সেফটি নেট, তাহলে কি ব্যাপারটা প্রি অ্যাডজাস্টমেন্ট ছিল যে আমি যদি ওখানে যাই তাহলে কিন্তু তুমি এটা পাবা, মানে জনগণের মনে তো অনেক প্রশ্ন আসতে পারে ভাই, বুঝছেন? তো আমার কথা হচ্ছে নির্ভর করবে আসলে উদ্দেশ্যটা কি। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের আশা মানে ইটসেলফ বিএনপি আরও নানা কিছু দেওয়া, ঠিক যেমন মার্কিন বাণিজ্য চুক্তি আমাদের কাছে অনেক বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেটা আরও আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে আমি ভুলতে চাই না, তো ওনাকেও আমি স্মরণ করতে চাই, তিনিও একটা গুরুত্বপূর্ণ সোর্স অফ ইনফরমেশন, ইম্প্যাক্ট ফেলেন। বিএনপিকে দলকে নাকি রাষ্ট্রকে প্রাধান্য দেবে বলে মনে হয়? এই মুহূর্তে বিএনপি দলকে প্রাধান্য দিবে। ওকে, আমি যেতে চাই ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কি মনে হয়, যেহেতু আপনার রাজনীতিতে জড়িত, কিছু খোঁজ খবর তো হয়তো আপনাদেরও থাকতে পারে, যে তথ্য উপাত্ত, সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় আসলে বিএনপি কি আসলে দল থেকে দেবেন, না মনে হয় যে কোনো কারণে ডক্টর ইউনূস আসছেন? ধন্যবাদ। সেক্ষেত্রে আপনার কি মনে হয়? ধন্যবাদ। তথ্য আগে থাকলে আসলে আপাকে আগে জানাই দিতাম, যেন উনি এটা ব্রেকআউট করতে পারেন আর কি। তো প্রথম কথা হচ্ছে যে প্রফেসর ইউনূস আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। প্রথম কারণ হচ্ছে যে আপনার ওনার ইন্টারভিউগুলোতে উনি যে কথা বারবার বলেছেন যে আমার দুইটা শেষ ইচ্ছা আছে, দুইটা জিনিস নিয়ে কাজ করবার। তার ভিতরে একটা হচ্ছে গ্রামীণ হাসপাতাল আর একটা হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়। দুটো নিয়েই তিনি প্রায় 10-15 বছর ধরে কাজ শুরু করেছেন, কিন্তু আওয়ামী লীগের সহযোগিতা না পাওয়ার কারণে সরকার হিসেবে, রাষ্ট্র হিসেবে জমি অধিগ্রহণ করা, ফান্ড রেজিং, এই কাজগুলো ব্যাহত হয়েছে এবং ওই দুইটা নিয়ে যথেষ্ট ফোকাস উনি। মাঝখানে আমি পত্রিকায় বিজ্ঞাপন দেখলাম, গ্রামীণ বিশ্ববিদ্যালয় রিক্রুটমেন্টও শুরু হয়েছে, সিভি নেওয়া শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর, ওনাকে আপাতত সম্মত অ্যাডমিনিস্ট্রেশনের রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে রিক্রুটমেন্টের জন্য। তো সেই জায়গাতে ওই দুইটা হচ্ছে ওনার, মানে থাকে না জীবনের শেষ ইচ্ছা টাইপের আর কি। এই দুইটা প্রজেক্ট নিয়ে উনি সিরিয়াসলি কাজ করছেন এবং উনি চাচ্ছেন যে দুটোই হচ্ছে গ্লোবাল ওয়ার্ল্ডের এক্সাম্পলারি প্রতিষ্ঠান হবে, বিশ্ববিদ্যালয় এবং হাসপাতাল। তো আমার কাছে মনে হয় না যে উনি আসলে অন্য কোনো বিষয় নিয়ে এখন আগ্রহী। কিন্তু আপনার মনে আছে কি, উনি বলেছিলেন যে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব তিনি নিতে চাননি, ছাত্ররা যখন ফোন করেন, কিন্তু পরবর্তীতে তিনি নিয়েছেন। কিন্তু উনি দলীয় পরিচয় আর যাবেন না, মানে উনি ধরেন সর্বদলীয় একটা সম্মানিত জায়গাতে ছিলেন, উনি এই মুহূর্তে কোনো একটা দলীয় জায়গায় যাবেন বলে মনে হচ্ছে না। তারপরে হচ্ছে বিএনপির সংস্কার কেন্দ্রিক যে পজিশন, এটা তো প্রিটি এন্টি ইউনূস অ্যাডমিনিস্ট্রেশনের পজিশন। বাংলাদেশের প্রেক্ষাপটে কি বলছেন যে রাষ্ট্রপতির পদটাকে দলীয় এভাবে বলছেন? মানে দলীয় হয়তো সমস্যা নাই, তো মানে ব্যক্তি দলীয় হইলে তো সমস্যা নাই। ইস্যু হচ্ছে যে অফিস অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, ওই অফিসটা আইনের দ্বারা পরিচালিত কিনা। দল দ্বারা নির্বাচিত হওয়া অথবা দলীয় রেফারেন্সে আসা, এটা কোনো সমস্যা না। প্রশ্ন হচ্ছে কাঠামোগতভাবে আপনি স্বাধীনভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে পারছেন কিনা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা। আপার শেষের বক্তব্যটা কারেক্ট, ওর সাথে আমি যে দিন শেষে শুধু দলীয় না, মানে সোফার যে অ্যাপয়েন্টমেন্টগুলো দেখলাম খুবই অলমোস্ট একটা দুইটা ছাড়া অলমোস্ট এন্টায়ারলি ভেরি লো কোয়ালিটি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, খুবই নির্লজ্জ দলীয় অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এবং নট ফিট ফর পারপাস। যে সম্প্রতি দেখেন 12টা প্রতিষ্ঠানে যে অ্যাপয়েন্টমেন্ট করেছে, বিএনপির 31 দফার 8ম দফায় লেখা আছে রাষ্ট্রীয় সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নীতিমালার উপরে ভিত্তি করে তারা অ্যাপয়েন্টমেন্ট দেবেন। সেখানে আওয়ামী লীগের আমলের ওই মানে দেধার্সে দলীয় অ্যাপয়েন্টমেন্ট দেবেন না, বরং এখন যেটা হয়েছে যে এটা খুবই নির্লজ্জ, তার ব্রিচ অফ প্লেজ যে যদি বলি টু দ্য নেশন, সেটা করেছে। তো সেইখানে তার ব্যাংকের গভর্নর অ্যাপয়েন্টমেন্ট করা, দুদকের অ্যাডমিনিস্ট্রেশনকে সরিয়ে দেয়া, চিফ প্রসিকিউটরকে সরানো, সব কিছু মিলায়া আপনার অ্যাপয়েন্টমেন্টের এক্সাম্পল খুব সুখকর না। এর বাইরে একটা দুটো অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই প্রশংসা করব, ধরেন আইরিন খানকে, আইরিন আপাকে জাতিসংঘে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে,
অ্যাটর্নি জেনারেল যাকে করেছেন যোগ্য আইনজীবী, কোনো সন্দেহ নাই, কিন্তু মোটা দাগে তার অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে আমরা খুব বেশি আশাবাদী না। তো সেক্ষেত্রে ইউনূসের মতো একজন মানুষকে আপনার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে সে বিব্রত হবে, ইউনূস সরকারও বিব্রত হবে, কারণ আপনি তার করা গুরুত্বপূর্ণ অনেকগুলো অর্ডিন্যান্স র্যাটিফাই করেন নাই, তার আমলের গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবকে আপনি আমলে নিচ্ছেন না, তার আমলের গুরুত্বপূর্ণ সনদ, গণভোট, এগুলোকে আপনি আপনার দল আন্ডারমাইন করছেন প্রতিনিয়ত। এরকম একটা বিব্রতকর জায়গাতে রাজনীতিতে তিনি আসলে ক্ষমতা আসার কোনো যৌক্তিক কারণ আমি দেখতে পাচ্ছি না। মনে হয় বিএনপির দলীয় প্রেসিডেন্ট করার কারণে ইতিহাস তো তাদের ভালো না, যেমন যদি বলি একিম বদরুদ্দোজা চৌধুরী থেকে শুরু করে ইয়াজউদ্দিন থেকে শুরু করে। একটা বিষয় হচ্ছে ওর বিশ্বাস, আব্দুর রহমান বিশ্বাস সাহেব তো মানে ভালো পারফর্ম করেছেন, যেহেতু উনি পলিটিশিয়ান ছিলেন, এবং কু সামলানো, সর্বশেষ যে আপনার খালেদা জিয়া গভর্নমেন্টকে ওভারটার্ন করবার জন্য যে চেষ্টা করা হয়েছে, জেনারেল নাসিম, শেখ হাসিনার ফুফা, তো সেই জায়গাতে তো বিশ্বাস সাহেব তো ভালো কাজ করেছেন, কু ঠেকিয়ে দিতে পেরেছিলেন, কিন্তু পরবর্তীতে ইয়াজউদ্দিন সাহেব তো খুবই লেজে গোবরে করে ফেলেছেন, এবং এটার দায়িত্ব পুরোটা তার না। সময়ের টাইমিংয়ের ব্যাপারে আপা একটা প্রশ্ন রেজ করছেন যে বিএনপি কিন্তু মার্চ মাসে কেন চুপ্পুকে সরাই দিল না। আমরা বারবার এই কথাটা বলেছি যে ইমিডিয়েটলি সরান নির্বাচিত সরকার, কারণ এর আগে বলেছেন চুপ্পুকে সরানো যাবে না, সংবিধান সাসপেন্ড করা যাবে না, ধারাবাহিকতা, স্থিতিশীলতা, এগুলোর এক্সকিউজ দেওয়া হয়েছে এই কারণে যে আপনার 5 বছর পরে 3 মাস ব্যাপী একটা নির্বাচনকালীন সরকার আসবে। সেই নির্বাচনকালীন সরকারের সময় তো বিএনপি ক্ষমতা থাকবে না টেকনিক্যালি, যদি সব কিছু তারা কোনো রকম দুষ্টামি না করে, আগের মতো সব কিছু নিয়মতান্ত্রিকভাবে ভাবি, তাহলে সেই জায়গাতে 3 মাসের পরে হলে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে। কেয়ারটেকার সরকারের সময় টেকনিক্যালি হেড অফ স্টেট আপনার হচ্ছে প্রেসিডেন্ট, কারণ পরিষদ তো তার অ্যাডভাইজার, তার পর্ষদ হিসাবে দায়িত্ব পালন করবে, এবং কেয়ারটেকারের যে প্রভিশন যেটা তারা রিইনস্টেট করবে 96 যে সংশোধনী ছিল সেটার উপর ভিত্তি করে, যদিও ওটার সাথে আমরা একমত না, সেখানে লাস্ট অপশনে কিন্তু প্রেসিডেন্ট আছে, মানে অমুককে চিফ অ্যাডভাইজার করবেন, অমুককে করবেন, তমুককে করবেন, না পারলে সর্বশেষ প্রেসিডেন্ট দায়িত্ব নেবেন, যেই ফর্মুলাতেই আপনার 2006 এজাজউদ্দিন আহমেদ সাহেব দায়িত্ব নিয়েছিলেন। তো সেখানে বিএনপি চিন্তা করছে যদি এরকম একটা টেকনিক্যাল পলিটিক্যাল ক্রাইসিস তৈরি হয়, সেক্ষেত্রে তো আমার একটা মাইম্যান দরকার ওইখানে অফিসে, যে ওই সময়টাকে আপনার ইলেকশনটা মানে আন্ডারটেক করবে এবং অ্যাডমিনিস্টার করবে। এই কারণে কি হয়েছে, সে 6 মাসের মাথায় এসে প্রেসিডেন্টটা বদলিয়েছে। তার 5 বছর টেনিয়র শেষ হবে, তারপরে 3 মাস এক্সট্রা আরো 2-4 মাস যদি আন্দোলন সংগ্রামের কারণে নির্বাচন পিছায়, যেন এই টেনিয়রের বেনিফিটটা সে পায়। রাষ্ট্রপতি হাফিজউদ্দিন ওনার এটা কি হিসাবে থাকবে না, থাকবে না, এটা তো জাস্ট আরো সময় পাবে। সেক্ষেত্রে আমি যে প্রশ্নটা করতে চাইলাম, বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কিংবা কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে ডক্টর ইউনূসের মতো একটা ব্যক্তিত্ব দরকার, অনেকে বলছেন বিশ্লেষকরা, সেক্ষেত্রে সেই চিন্তাটা করতে পারে কিনা বিএনপি? সেটা করতে পারবে না আসলে। বিএনপি যে টাইপের দল, তার ক্যাবিনেট ফরমেশন যদি দেখেন, কি ধরনের মানুষকে তিনি অ্যাপয়েন্ট করছেন, কাদেরকে অ্যাডভাইজার করছেন, তাদের ক্যাপাসিটি, তাদের পারফরমেন্স, তাদের ডেলিভারি, সব কিছু দেখলে বুঝবেন যে আসলে আমরা যে প্রত্যাশাটা করছি এই নতুন সরকারের কাছে, সেটা আসলে সে ডেলিভার করতে পারছে না। তো যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে 3 মাস 6 মাসের জন্য টলারেট করলো না, সে ডক্টর ইউনূস সাহেবের মতো একজন মানুষকে প্রেসিডেন্ট করলো, তারপর তাকে সামাল দিবে কিভাবে? এবং এরকম একটা বিব্রতকর পরিস্থিতি, পরামর্শ তারা কি গ্রহণ করে কিনা? আমাদের পরামর্শ দেখেন, ঐকমত্য কমিশনে আমরা কি আলাপ করেছিলাম? আমরা আলাপ করেছিলাম যে বাংলাদেশের সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে অ্যাপয়েন্টমেন্টের জন্য সরকারি দল, বিরোধী দল, ক্রস পার্টি, বাইরের সিভিল সোসাইটি মেম্বার মিলে আমরা একটা কমিটির ব্যাপারে একমত হই, যারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব পদে, দুদকের চেয়ারম্যান, পিএসসির চেয়ারম্যান, কমিশন, মানবাধিকার কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্রেসিডেন্টের পদ, সব কিছুতে তারা সবাই একমত হবেন। কারণ এই প্রতিষ্ঠানগুলোও মানে দলের এবং সরকারের ঊর্ধ্বে উঠে ফাংশন করতে হবে, তা না হলে রাষ্ট্র টিকে থাকে না। এবং এখনো আমরা এই অ্যাডভাইসটা করছি মাননীয় প্রধানমন্ত্রীকে, যদিও আপনারা একমত হন নাই, না ব্যক্তির ব্যাপারে আমরা মতামত দেব না, আমরা যেটা মতামত দিতে চাই সেটা হচ্ছে ক্রস পার্টি কনসেনসাসে আসা যায় কিনা। দেশের অর্থনীতির অবস্থা ভালো না, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলোর ভিতরে যদি একটা কনসেনসাস থাকে যে ওনাকে আমরা প্রেসিডেন্ট করতে চাই, দলের লোকও হয়, এমনও হতে পারে যে বিএনপির লোকের ব্যাপারেই আপনার বিরোধী দল একমত হবেন। দেখেন স্পিকার সাহেব যে পারফর্ম করছেন, হাফিজ ভাই, সোফার সবাই কিন্তু তার উপরে হ্যাপি, বিরোধী দল। তাহলে আপনি দলের ভিতরে এমন লোক খুঁজে পাবেন, সম্মানিত, ঋদ্ধ,
সবাই তাকে সম্মান করেন, এমন মানুষ প্রস্তাব করেন, বাট পরামর্শটা করেন জি। যেন একটা কনসেনসাস আসা যায়। জি, অসংখ্য ধন্যবাদ। আপা, আমরা এই পর্যায়ে থেকে অন্য একটা পর্যায়ে যে সেটা হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ যে একটি প্রতিবেদন দিয়েছে 27 জুলাই, বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে পর্যবেক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বুধবার এই প্রতিবেদনে এটা দিয়েছে পর্যবেক্ষণটা। আপনার কি মনে হয় আসলে তাদের এই বক্তব্যের সাথে আপনার বক্তব্য? না, প্রথম কথা হচ্ছে যে এই বক্তব্যটা তো আসলে এইবারই কি প্রথম দিয়েছে, অতীতেও দিয়েছে আমি যদি ভুল না করে থাকি। অতীত বলতে অতীত বলতে মানে এর আগেও হিউম্যান রাইট ওয়াচের যখন আপনার এই টেনিয়রে এই টেনিয়রের কথাই বলছি, এই টেনিয়রে যখনই হলো এর আগে দিল না আপনার ইন পার্টিকুলার যখন আর কি শেখ হাসিনার রায় হচ্ছিল ওই টাইমেও মনে হয় এরকম বেশ কিছু প্রতিষ্ঠান এই ধরনের কথা বলেছে। এবং আমি যদি ভুল না করে থাকি বাংলাদেশের বিভিন্ন বিচার ব্যবস্থা নিয়ে প্রায়ই কিন্তু এরকম আন্তর্জাতিক সংগঠনগুলো অনেক কথা বলে, কিন্তু দুঃখজনক হচ্ছে আমাদের অভ্যন্তরীণ জায়গা থেকে তো সেটা কেউ শোনেই না। এবং আরও দুঃখ বলি আপনাকে, 24 পরবর্তী সময়ে যেই আন্তর্জাতিক মনে করেন ইউএনের হবার কথা ছিল আমাদের দেশে, আমি যদি ভুল না করে থাকি, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস চাইছিলেন যে তার এখানে একটি প্রতিষ্ঠান এখানে স্থাপিত হবে, সেটিকেও তো হতে দেওয়া হলো না, তাই না? কেন হলো না? মানে ব্যাপারটা কিন্তু এরকম না। মানে আমার বক্তব্য হচ্ছে যে এই ব্যাপারটা প্রিভিয়াসলি আপনি যদি দেখেন যে গুম খুন যখন হয়েছে বাংলাদেশে, তখনও তো আপনার এরকম আন্তর্জাতিক সংগঠনগুলো বারবার অ্যাওয়ার অফ করেছে, তাই না, গণতান্ত্রিক মানদণ্ড নিয়ে, কিন্তু এই কথাগুলো বলেছে। তো তৎকালীন সরকার কি বলেছিল? তৎকালীন সরকার বলল যে এইসব আপনার মানে আমার যত মনে পড়ে এরকম এদেরকে এতই করার কিছু নেই বা এইসব রিপোর্টের গুরুত্ব নাই, এরকম কথাবার্তা ছিল। আচ্ছা, 24 পরবর্তীতে আমরা অনেক আশাবাদী ছিলাম এবং সেই সময়টাতে আমরা এক্সপেক্ট করেছিলাম যে অ্যাটলিস্ট সেই টাইমটাতে আপনার আলাদা করে যে হিউম্যান রাইটসের যে আছে সেই সংগঠনগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে এবং তার একটা প্রধানতম সংগঠন এখানে তৈরি হবে, কিন্তু সেটিও হতে দেওয়া হলো না। তাই খুবই স্বাভাবিক এখন যে ঘটনাটা ঘটেছে সেটাতে আপনার এই আলাপটা আসছে, এই আলাপটাকে এখন আপনি পলিটিক্যালি ব্যবহার করতে পারেন না, যেহেতু চিফ প্রসিকিউটর তিনি বলেছেন এই যে তথ্যটা যথাযথ যাচাই বাছাই না করেই দেওয়া হয়েছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যে তথ্যকে যখন আমার চিফ প্রসিকিউটর এই ধরনের কথা বলেন সেটাকে তো আমাকে গুরুত্ব দিতে হবে। তবে আমি যেমন একটা কথা আপনি প্রিভিয়াসলি এটা আমি একটু মেনশন করতে চাই, আমি কিন্তু ব্যক্তিগতভাবে যে রিফাত যিনি ছিলেন আমাদের, তিনি কিন্তু বেশ যোগ্যতাবান একজন মানুষ, মানে এটা আমাকে পার্সোনালি আমি বলতেই চাই। এবং মনে করেন এই যে অনেক গুরুত্বপূর্ণ ভালো লোক কিন্তু আছে আমার দেশে, প্রবলেম হচ্ছে ভালো লোক যে ভালো এটা বলতে কেন যেন একটা কার্পণ্য কাজ করছে। এখন আপনার প্রশ্নের উত্তরটা দিই, ঠিক এই মুহূর্তে এই রিপোর্টগুলো সব কিছু একটি সুনির্দিষ্ট পলিটিক্যাল পার্টিকে হেল্প করবে এবং এই সুনির্দিষ্ট পলিটিক্যাল পার্টিকে হেল্প করবে বিধায় যখন এই রায়গুলো হয়েছিল তখনও আমি বলেছিলাম, আমি আবারও বলছি যে দেখেন এখানে আইনের লোক আছে, তিনি আমার থেকে আরও ভালো বুঝতে পারবেন যে খুব নিকৃষ্ট অপরাধে দোষে দণ্ডপ্রাপ্ত আসামিরও কিন্তু আত্মপক্ষ সমর্পণের সুযোগ থাকে এবং তার কিন্তু সেই সুযোগগুলো দিতে হবে। আপনি সেই সুযোগ না দিয়ে যদি কোনো করে দেন, এটা আসলে আইনে আমার বোঝাপড়ায় এটা হয় না কখনো। কাজে এই রিপোর্টগুলো সেই রাস্তাগুলোকে কিন্তু সুমিচন করে দিচ্ছে, মানে উন্মোচন করে দিচ্ছে। কি মনে হচ্ছে কিনা শাপলা চত্বর হত্যাকাণ্ডের পরে যে শেখ হাসিনা 41 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করার পরেই এই রিপোর্টটা আসছে? দেখেন শাপলা হত্যাকাণ্ডটা নিয়ে আমি নাগরিক হিসেবে খুব কনফিউজড, টু বি ভেরি অনেস্ট। যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন এই হত্যাকাণ্ডটা নিয়ে যা কিছু হয়েছে তখন আমাদের কাছে সত্যিকার অর্থে মনে হয়েছে যেখানে মনে হয় একটা ম্যাস কিলিং হয়েছে। কিন্তু এর পরবর্তী সময়ে যখন শেখ হাসিনা রিজিম চলে গেল, তখন যখন এটাকে জানতে চাওয়া হলো তখন কিন্তু যারা ওইটার ভিকটিম, সেই ভিকটিম বলছে যে না এত ম্যাসকিলিং হয়নি। আমি একদম উল্লেখ করে বলতে চাই, কারণ দায়টা আমি আমার ঘাড়ে নিব না। বিবিসির মতো প্রতিষ্ঠানের সাংবাদিক সুবীর মোস্তফা তিনি বলছিলেন যে এরকম হননি। তারপরে আপনার খুব রিসেন্টলি হেফাজতের নিজের লোকজন এসে বলছে যে আসলে না ওরকম লোকজন হয়নি, ক্যাজুয়ালিটি ছিল। তো এই বিষয়গুলো যখন আসে তখন কিন্তু আসলে এটাকে আমি ওভাবে বলতে পারছি না। আপনি যে বিবিসির কথা বলছেন, তিনি কল্লোল শিকদার নামের একজন সাংবাদিকের কোট করেছেন, কিন্তু কল্লোল শিকদার বলেছেন আমি এরকম কিছু বলিনি। না না, আমি পরবর্তীতে ওইটা তো একটা, কিন্তু যখন খোদ হেফাজতে যারা ওইটার প্রধানতম তারা যখন বলছে, ভিকটিম যখন বলছে যে ওই রকম মাত্রায় মানে ম্যাসকিলিং হয়নি, এটা হচ্ছে একটা ক্যাজুয়ালিটি, এই কথা যখন ভিকটিম বলছে বা ওই পার্টি বলছে,
মানে আওয়ামী লীগ তখন রেজিমে আওয়ামী রেজিম না, এখন তো আওয়ামী রেজিম না, এখন তো আওয়ামী রেজিম চলছে না, বা আপনার ইউনূস গভর্নমেন্টের সময় তো আওয়ামী রেজিম না। তখন তো তাদেরকে আমার লাশ বা তাদের ওই ভিকটিমকে আমার দেখতে পেতে হবে। তো তখন যদি ভিকটিম বলে যে আসলে অত মানুষ মারে নাই, তখন কিন্তু ব্যাপারটা খুবই অন্যরকম। এখন sound তো করতেছে। তথ্য পাওয়া গেছে 58 জন বা 61 জন। আমি বলছি যে এই এক এক সময় এক এক তথ্য বিভ্রান্তি সৃষ্টি করেছে, অসংখ্য কোনটাকে ধন্যবাদ। মানবো। জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাই, যে একটু যদি এখানে যদি কোট করতেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আজ যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ, যদিও এই প্রতিবেদন পক্ষপাতদুষ্ট বলছেন চিফ প্রসিকিউটর। আপনার কি মনে হয়? বিষয় হচ্ছে ছোট্ট করে বলতে হবে, যে আমি কোনো নতুন প্রশ্ন। মানবাধিকার সংগঠন যদি প্রতিবেদন দেয় আমি কি সেটাকে মেনে নেব কিনা, এটা একটা রাষ্ট্রীয় চরিত্র আছে। আমি বরাবরই বলেছি যে কোনো মানবাধিকার সংগঠনের প্রতিবেদনকে ওয়েলকাম করা উচিত রাষ্ট্রের, এবং খতিয়ে দেখা দরকার। আমাদের তো ফাংশনাল মানবাধিকার কমিশন নাই, থাকলে যেটা হতে পারতো রিপোর্টটাকে আমাদের মানবাধিকার কমিশনে রেফার করা দরকার ছিল, যে এখানে আমাদের আসলে কোন কোন জায়গাতে আমাদের আন্তর্জাতিক মান পূরণ হচ্ছে না অথবা করার সুযোগ আছে, ইমপ্রুভ করার সুযোগ আছে। একটা মানের জায়গা দেখেন, আপা একটা আগের জাজমেন্টের কথা রেফার করছেন, আমাদের দেশের জুরিসপ্রুডেন্সে তো মৃত্যুদণ্ড আছে, ক্যাপিটাল পানিশমেন্ট। পৃথিবীর অনেক দেশে নাই। ইউরোপিয়ানরা মনে করে এটা অন্যায়, এটা মানবাধিকারের লঙ্ঘন করতে পারে, এটা একটা জুরিসপ্রুডেন্সিয়াল তর্ক। আমেরিকাতে বিভিন্ন স্টেটে আছে, বিভিন্ন স্টেটে নাই। তো সেই জায়গাতে হচ্ছে যে ওটা কি একটা জাজমেন্টের জায়গা কিনা, যে আমি এটা মেনে নেব কি নেব না, না কেন মানতে পারছি না সেটাও সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া দরকার। কিন্তু আমি বরাবরই হচ্ছে রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক সংস্কার লুপোল নিয়ে যারাই যখন কথা বলবেন এগুলোকে সবসময় ওয়েলকাম করতে হবে। টিআইবি গত কয়েকদিন আগে আপনার কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির কথা বলেছে গত অ্যাডমিনিস্ট্রেশনের সময়, ওয়েলকাম করেন। কোথায় কোথায় ঝামেলা আছে, খুন খারাপি হচ্ছে বলছে, জুন মাস পর্যন্ত 1200-র উপরে খুন হয়েছে। আপনি ল এনফোর্সমেন্ট এজেন্সিকে দায়িত্ব দেন, পুলিশকে দেখেন, খতিয়ে দেখতে বলেন সংখ্যা ঠিক আছে কিনা, কারণ ঠিক আছে কিনা, কারণগুলো কি কি, কার দায় এগুলো অ্যাড্রেস করবার। তো এই জন্য হচ্ছে যে কোনো জায়গাতে এটাকে পজিটিভলি নেওয়া দরকার। থার্ড হলো আসামিদের অধিকারের ব্যাপারে সরকারকে সিরিয়াস থাকতে হবে, যেন আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠান, আওয়ামী লীগ সিরিয়াসলি লবি করতেছে এইসব প্রতিষ্ঠানের সাথে আমরা জানি, এইসব জায়গা থেকে যেন আমাদের দুর্বলতা অথবা ভুলভ্রান্তির কোনো স্পেস ইন্টারন্যাশনালি লবি আকারে ব্যবহার করবার সুযোগ না থাকে। তাই বিচারটা যতটুকু স্বচ্ছতা করার সুযোগ আছে, যেমন আমরা হাসিনার ব্যাপারে বলেছি, সর্বোচ্চ ইনসাফ করতে হবে বিচারিক প্রক্রিয়াতে কোনো গলতি থাকতে পারবে না। এবং সেই জায়গাতে যা যা করবার সুযোগ আছে সেটা আইসিটিকে অবশ্যই বিবেচনা নিতে হবে এবং চেষ্টা করতে হবে এটা করবার জন্য। এঙ্গেজমেন্টটা জরুরি। এটা স্বচ্ছতা মনে করেন কিনা যে শাপলা চত্বর হত্যায় যে শেখ হাসিনা সহ 41 জনকে আসামি করা, এটা কতটা স্বচ্ছ বলে? ওয়েল, স্বচ্ছতার প্রশ্ন তো রাষ্ট্র জবাব দিবে। এটা প্রশ্ন হচ্ছে তো সে তো তখন ক্ষমতায় ছিল, এখানে একটা গণহত্যা হয়েছে, গণহত্যায় কতজন মারা গেছে সেটা তদন্ত করা হোক। আমরা একটা কমিশন করবার জন্য ইউনূস সরকারকে বারবার আহ্বান করেছি, একটা পাবলিক কমিশন করে তদন্ত করেন, 66 জন মারা গেছে না 2500 লোক মারা গেছে, এটা একটা ফ্যাকচুয়ালি বের হোক। মানে এটা গসিপ আইটেম বানানো, গুজব বানানো, সংখ্যা নিয়ে রাজনীতি প্রয়োজন নাই তো। আপনার 50 জন লোক মারা গেলেও এখানে গণহত্যা হয়েছে, 5 জন লোক মারা গেলেও গণহত্যা হয়েছে, না মারা গেলেও গণহত্যা হয়। জেনোসাইড কনভেনশনে আপনি অ্যাটেম্প করছেন কিনা, একটা কমিউনিটিকে আপনি এক্সটারমিনেট করতে চান কিনা, অতএব সেইখানে সংখ্যাটা গুরুত্বপূর্ণ না। একটা বড় ঘটনা ঘটে গেছে, এটার একটা আদ্যপান্ত ইনভেস্টিগেশন হয়ে বিচারিক প্রক্রিয়াতে কনক্লুড হওয়া দরকার। একটা প্রশ্ন শুরু করি, যেটা হচ্ছে সার্জিও গোর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং ভারতের মার্কিন রাষ্ট্রদূত, 3 দিনের সফরে বাংলাদেশে এসেছেন। নতুন কোনো বার্তা দিবে বলে মনে হয় কিনা? একটা বিষয় হচ্ছে উনি কিন্তু দিল্লিতে আমেরিকান অ্যাম্বাসেডর প্লাস দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া এইসব জায়গাতে আবার ওভারসি করবার একটা রেসপন্সিবিলিটি ওনার আছে। তো সেই জায়গাতে তার আশাটা রেগুলার হিসাবে দেখতে পারেন। তার 6 মাস হয়তো সে দায়িত্ব পেয়েছে, রেগুলার সে কান্ট্রি ভিজিট করতে আসছে, তার একটা আপডেট তার দরকার, ইলেকশন হয়ে গেছে এখানে। দ্বিতীয়ত হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সে ভারতে আছে, ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট, ইন্ডিয়ান আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট যারা গ্লোবালি আছে, তারা সার্টেনলি এই ব্লকের সাথে লবি করতেছে। ইন্ডিয়া এবং ইসরায়েল মিলে তারা যদি একটা অক্ষ, তারা একটা কমিউনিটি, তো তারা বাংলাদেশে হাসিনার ফেরা, বিচার, পুনর্বাসন, দলীয় রাজনীতি করতে দেওয়ার অধিকার, এগুলো নিয়ে তারা আলাপ তুলতে পারে, এই সুযোগটা আছে। এবং সেটা সরকার কতটুকু নিয়ে নাবে এটা একটা আলোচনার বিষয় হতে পারে। থার্ড হচ্ছে চীনের ভিজিট, কারণ আপনি পরিষ্কারভাবেই হচ্ছে
তিস্তা প্রকল্প, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, তারপরে মিয়ানমারের উপর দিয়ে বেইজিং পর্যন্ত আপনি রাস্তা বানাবেন, এগুলোর ইনভেস্টমেন্ট, এটার সাথে আপনার আরাকানে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন, প্রত্যেকটা বিষয় তো জিও পলিটিক্সে, ভূ রাজনীতিতে আপনার ইন্টার কানেক্টেড। তো সেই জায়গাতে আলোচনার একটা জায়গা আমেরিকার আছে, কারণ তার এখানে স্বার্থ আছে, তার বঙ্গোপসাগরে লিডিং টু ইন্ডিয়ান ওশনে তার আপনার আইপিএস পলিসি আছে, ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি। তো সেই ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যদিও ইন্ডিয়া শব্দটা কেটে দিয়েছে, এখন প্যাসিফিক স্ট্র্যাটেজি। তো সেই জায়গাতে আপনার তাদের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে কিনা, এখানে চায়নার আনডিউ ইনফ্লুয়েন্স বেড়ে যাচ্ছে কিনা, ইনভেস্টমেন্ট বাড়ছে কিনা, এবং এইটা আমেরিকা কিভাবে ব্যালেন্স করবে সে সরকারের কাছ থেকে বুঝতে চায়। আজকে আবার দেখলাম যে মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার বলেছেন যে বাংলাদেশ থেকে 3 লক্ষ রোহিঙ্গাকে নিতে ফেরত নিতে বার্মা রাজি হয়েছে, আর মালয়েশিয়া থেকে 5,000 রোহিঙ্গা ফেরত যাবে। তাহলে সেই প্রসেসটা কি হবে? তো সেখানে আমেরিকার স্টেক কি? এবং এই যে পশ্চিমারা মিলে যে রোহিঙ্গা ক্রাইসিসটাকে সমাধানের নামে যে কালক্ষেপণ করলো, ইনফ্যাক্ট এইটাকে কি একটা বিকল্প সমাধান করবার চেষ্টা সরকার করছে কিনা মালয়েশিয়াকে সামনে রেখে আসিয়ান লিডারশিপের মাধ্যমে, তাহলে সেখানে তার মাতব্বরি ক্ষুণ্ণ হচ্ছে কিনা। তো এরকম অনেকগুলো বিষয় আছে। এরপর হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট আছে, আপনার ট্যারিফ এগ্রিমেন্টের বাস্তবায়ন কি হবে, কারণ এই বাস্তবায়নের সাথে আমাদের আন্তর্জাতিক অনেকগুলো সম্পর্ক জড়িত, এবং এইটাতে শুধু আমরা মাইনকা চিপায় পড়ি নাই, ভারত থেকে শুরু করে ভিয়েতনাম, কম্বোডিয়া, সাউথ এশিয়ার অনেক দেশ নতুন করে আবার 10-12% আপনার ট্যারিফ বসায় দিয়েছে লেবার রিলেটেড ইস্যুতে। তো এগুলো কিভাবে রিজলভ হবে? এগার আবার ট্রিগার পয়েন্ট আছে, ট্রিগার পয়েন্টটা কেন চালু হচ্ছে না? তাহলে চায়নার সাথে কি আমরা অস্ত্র কিনছি কিনা, অস্ত্র বিমান কিনলে সেখানে আবার এই এগ্রিমেন্টের ভারসাম্য নষ্ট হচ্ছে কিনা, অনেকগুলো বিষয় আছে যেটা আমেরিকার সাথে আমাদের এখন বাইল্যাটারাল ইস্যু। তো সেগুলো আলোচনা করবার জন্য আমার মনে হয় যে উনি কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলবেন। স্নিগ্ধাপা, যে সার্জিওগোরের এই ভ্রমণ বা সফর, সেই আপনার কি মনে হয় কিনা, যেহেতু বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা টানাপোড়েন চলছে, টানাপোড়েনের বিষয়টাও কি আলোচনায় আসতে পারে বলে মনে হয় কিনা? দেখেন, এই পুরো ব্যাপারটার সাথে আপনি নিশ্চয়ই জানেন, আমি এটাও তো দেখলাম যে ব্রিক্সে আসবার জন্য তো ইন্ডিয়া প্রধানমন্ত্রীকে বলেছে, এবং সেটা তারা এক্সপেক্ট করছে, বারবারই কিন্তু এটা বলছে। এখনো কোনো এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। কারণ দেখেন, এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, অনেক জিওপলিটিক্যাল অ্যাসপেক্ট এখানে আছে, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ইন্ডিয়ার জন্য এই সম্পর্কটাকে যত সহজে, মানে অ্যাটলিস্ট লোকচক্ষুর জন্য দেখানোর জন্য হলেও এটাকে স্বাভাবিক করাটা জরুরি। এটা আমি একদম ব্যক্তিগতভাবে খুবই মনে করি। তার কারণ হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন, সে কিন্তু ক্রোনোলজিক্যালি আপনি শুনলেন না, এই যে সাবেক মন্ত্রী আসাদুজ্জামানকে ফেরত পাঠানো, স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত পাঠানো, বা কখনো জয়শঙ্কর পার্লামেন্টের আলাপ, এই সব কিছু আমার কাছে কেন জানি মনে হয় দিস গভর্নমেন্ট ওয়ান্ট টু মেক এ রিলেশনশিপ উইথ আমাদের কারেন্ট গভর্নমেন্ট। আমাদের কারেন্ট গভর্নমেন্টের সাথে তারা একটা যে কোনো অর্থে একটা সম্পর্ক করতে চাচ্ছে। এই চাওয়াটার পেছনে বেশ কিছু অর্থনৈতিক ব্যাপার, তার অভ্যন্তরীণ অর্থনৈতিক ব্যাপার যেমন যুক্ত, একই সাথে জিওপলিটিক্যাল অ্যাসপেক্টটাও কিন্তু যুক্ত। কারণ সাধারণ মানুষ কি যে চোখে দেখে সেই চোখে না দেখে, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমি সবসময় একটা কথা বলেছি, আপনার 3 হাতের টেরিটরি, তিনটা সীমার টেরিটরি, সেটা তো আপনি আসলে কোনোভাবেই এটাই করতে পারবেন না। এটা আপনাকে আমার যেরকম দরকার তারও কিন্তু দরকার, দায়টা উভয় পাক্ষিক, মানে এটা কিন্তু একপাক্ষিক দায় আমি কখনোই মনে করি না। আর সবচেয়ে বড় ব্যাপার, যখন এখানে চায়নার ইনভলভমেন্ট, এবং আপনি যখন আবার উপরন্তু মায়ানমারের ওই যেই আমি জানি না এটা আসলে পসিবল কিনা, চায়নি যে ওই যেটা বললো যে দিবে, হ্যাঁ, এইটা যদি হয় তাহলে তো এটা তো ডেফিনেটলি তার জন্য খুব একটা বড় মাথা ব্যথা। তো সেই জায়গাটা থেকে সে একটু, আমার কাছে মনে হয় যে সে চাইছেও, ইন পার্টিকুলার ব্রিক্সের ক্ষেত্রে কিন্তু সে অনেকবার ইম্পোজ করছে। তো আমার মনে হচ্ছে যে সার্জিকোর যে আসার ব্যাপারটা, সেটাও একটা ব্যাপার। কারণ আমিও পার্সোনালি চাই যে আপনার ব্রিক্স একটা সম্মেলন, এবং বাংলাদেশ কেন ব্রিক্সকে ঢুকতে পারেনি, ব্রিক্সে বাংলাদেশ ঢুকুক, এটা আমার ডাইহার্ড বাসনা একজন বাংলাদেশের নাগরিক হিসেবে। তো এই প্রস্তাবটা আসলে গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। ইটস নট ইম্পর্টেন্ট যে কোন দেশ হলো, ইটস ইম্পর্টেন্ট যে সম্মেলন ব্রিক্স ইটসেলফ। তো সেই জায়গাটা থেকে যদি আমরা সেটাকে কোনো ক্যাশন করতে পারি, আমাদের তো একজন অসাধারণ পররাষ্ট্র মন্ত্রী আছেন, যিনি কিনা জাতিসংঘে ঢুকানোর জন্য কি চেষ্টা, হ্যাঁ, যদি সেই জিনিস হয় তাহলে আমি বলবো ওয়াই নট।
তাহলে কারণ আপনি- এক্ষেত্রে আমেরিকা আবার মানবে কিনা? কেন পররাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন না যে আমার দেশের স্বার্থ যেখানে যাবে আমি তার সাথে সম্পর্ক জি করব। সে আমি একটা নতুন প্রশ্নে যাই। সম্প্রতি আবার এএফপিকে সাক্ষাৎকার দিয়েছেন, ইমেইলে সাক্ষাৎকার দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলছেন নিজের জীবনের ঝুঁকি সম্পর্কে তিনি সম্পূর্ণ সচেতন, গ্রেফতার, কারাবন্দী হওয়া এমনকি হত্যার শিকার হওয়ার আশঙ্কা থাকলেও তিনি আগামী ডিসেম্বরে মধ্যে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা। তার এই বক্তব্যটাকে আপনি কীভাবে দেখছেন? নাকি কেউ কেউ বলছেন যে না, তার বাংলাদেশে থাকা নেতা কর্মীদেরকে উজ্জীবিত রাখবার জন্য তার এই ঘনঘন এইসব বক্তব্য? আমার কাছে কিন্তু সেটা মনে হয় দুটো বিষয়, এখানে দুটো আসপেক্ট দুই জায়গা থেকে। একটা থাকে হচ্ছে থাকে না, মনে করেন আবহাওয়ার ফোরকাস্ট বোঝার জন্য আমরা কি করি, তো অনেক সময় হয় কি এমন একটা কথা বলতে হয় এবং কোন মৌসুমে বলতে হয়, মৌসুমটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু বলে দেখতে হয় যে পানি উজান চলছে না ভাটা চলছে। উজান হলে একরকম হবে, ভাটা হলে আরেক রকম হবে। তা আমার কাছে প্রথম মনে হয় যে যখন এই ধরনের কথা আসে তার প্রথম বিষয়টা হচ্ছে আসলে একটা স্ক্রিনিং করা, কি অবস্থা চলছে, এটা করলে কি হয় এটা দেখা, এটা হচ্ছে খুব শার্প মুভমেন্ট। এবার আসেন একটু পলিটিক্যালি বলি, দেখেন আমি পার্সোনালি বলি, শেখ হাসিনা যদি লিডার হয়ে মরতে চান, নেতা হয়ে মৃত্যুবরণ করতে, কারণ আমরা সবাই মারা যাব, তাহলে তার ফিরে আসতেই হবে, এটাই তার একমাত্র ওয়ে। যদি তিনি নেতা হিসেবে মানে ইতিহাসে থাকতে চান, আমি সেই অর্থে বলছি, তাহলে তাকে ফিরতে হবে, অনেক রিস্কের পরেও তাকে ফিরতে হবে, এবং সেটা ওই সুসময়ে ফিরলে হবে না, অসময়েই ফিরতে হবে। মানে এখন যে আপনি বলছেন যাচাই বাছাই করতে, এখন কি আওয়ামী লীগের উজান না ভাটা? এইটা তো উনারা বলতে পারবে যাচাই বাছাইয়ের উজান চলছে না ভাটা চলছে, এটা তো একটা বিষয়, এটা একটা। আর যদি তিনি পলিটিক্যাল, যেই শেখ হাসিনাকে আমরা চিনি বা আমরা যেভাবে দেখেছি পলিটিক্যাল, যে ওনার যেই চিন্তাধারা, সেখানে তাহলে উনি আসলে এখন ফিরবেন না। উনি যদি ফিরার হয় উনি ওনার ওই যে জোয়ার ভাটা টাইমেই ফিরবে, বুঝতে পারছেন? মানে জোয়ারের সময়? হ্যাঁ, জোয়ারের সময় ফিরবে, আচ্ছা, এখন উনি একটু ফিরবেন যেতে না। চাই ব্যারিস্টার আজিজুজ্জামান ফুয়াদ, আওয়ামী লীগের এখন জোয়ার চলছে না ভাটা চলছে, এটা একটা প্রশ্ন। আর যাচাই বাছাই করছেন কিনা যে আসলে বিভিন্ন পত্রিকাকে সাক্ষাৎকার দিচ্ছেন শেখ হাসিনা ফিরবেন, তিনি বলছেন জীবনের ঝুঁকি জেনেও তিনি ডিসেম্বরের মধ্যে আসবেন। আমি একটু আগের প্রসঙ্গে একটু আপনার সাথে বলি, ব্রিক্সে যাওয়াটার ব্যাপারে বাংলাদেশকে আমার মনে হয় দ্বিতীয়বার ভাবতে হবে। ব্রিক্সে এই মুহূর্তে যাওয়াটা আমাদের জন্য ক্ষতিকর হবে বলে আমি মনে করি আর কি। এটার কারণ হচ্ছে যে ব্রিক্সের যেই কান্ট্রিগুলো আছে এটা কিন্তু সেকেন্ডারি ইকোনমি, তার ইকোনমিটা আসলে এখন পর্যন্ত পশ্চিম নির্ভর, যার এক্সপোর্ট মার্কেট এখনও পশ্চিম। আপনি ব্রাজিল বলেন, ইন্ডিয়া বলেন, অথবা চায়না বলেন, রাশিয়া বলেন। তারপরে হচ্ছে এরকম একটা সময়ে যেখানে এই রাশিয়ার সাথে অথবা চায়নার সাথে আমেরিকা এবং পশ্চিমের দেশগুলো একটা টেনশন চলছে, সেরকম একটা সময়ে ব্রিক্স আমাদের কাছে আসলে তেমন কিছু ডেলিভার করবে না। মানে ব্রিক্সের সদস্য হলে পরে আমি ওখান থেকে মানে এক্সপোর্ট বেনিফিট পাবো, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পাবো, এইড পাবো, তা না। তারা নিজেরা এইডের উপরে জীবনযাপন করছে আর কি। তো সেইখানে আপনার কি এটা মনে হয় না ইরান যেহেতু বাজার সুযোগ সুবিধা পাচ্ছে চায়না রাশিয়া থেকে বিভিন্ন রকম, কোনো বাজার তারা তৈরি করতে পারে নাই আপা, এটাই হচ্ছে ফেইলিয়ার। ব্রিক্স যখন তৈরি করেছে তাদের প্ল্যান ছিল তারা ইউর মতো একটা মার্কেট ইকোনমি তৈরি করবে, এটা তারা করতে পারে নাই। না পারার কারণে যেটা হয়েছে, তারা এখনো কান্ট্রি টু কান্ট্রি ডিল করছে। তো সেটাকে আমার কোনো এক্সট্রা বেনিফিট তো আমাকে দিতে পারবে না যে আমাকে একটা কমন মার্কেট আছে এখানে, কমন ইউনিয়ন আছে এখানে, কমন ফাইন্যান্সিয়াল ফ্রি মুভমেন্ট অফ গুডস, পার্সন, সার্ভিস এগুলো আছে। ওখানে আমি ঢুকলে 150, 200, 250 অথবা 3 বিলিয়ন মানুষের আমি মার্কেট পাবো, এমনটা না। এটা তারা করতে পারে নাই, যেটা তার অরিজিনাল প্ল্যান ছিল। তো সেই জন্য এটা প্রিটি ডেড আর কি। ইনফ্যাক্ট কনফারেন্স ছাড়া, মিটিং ছাড়া কোনো সাকসেস নাই। আসিয়ানের ব্যাপারে দেখেন একই আলোচনা চলছে। আসিয়ানের অলমোস্ট কোনো দেশই, কারণ আসিয়ানের যে কাঠামো, তাদের জাতিগোষ্ঠী, ধর্ম, সিভিলাইজেশনাল যে ভ্যালুস, তার থেকে আসলে আমরা যারা দ্রাবিড়িয়ান জনগোষ্ঠী, বেঙ্গল বেল্টার, এই বেল্টের জনগোষ্ঠীর সাথে এটা মিলছে না আর কি। এই জন্য আসিয়ানেও বাংলাদেশের ব্যাপারে সিরিয়াস রিজার্ভেশন আছে। বার্মা, থাইল্যান্ড, তারপর ভিয়েতনাম, তারা এখানে সিরিয়াস অবজেকশন দেবে। তাই আমার মনে হয় যে এগুলো যে কোনো ব্লকে ঢোকার ব্যাপারে একটা সেন্সিটিভ টাইমের মধ্যে আমরা আছি। ইকোনমির হিসেব নিকেশ খুব ভালোভাবে করতে হবে আর কি। আচ্ছা, আওয়ামী লীগের প্রশ্ন হচ্ছে যে আপা বললেন না যে তাকে যদি অমর হয়ে মরতে হয় তাহলে তাকে এখনই ফিরতে হবে। আসলে তার অমর হয়ে মরার সময়টা চলে গেছে, ওটা 5 তারিখ পর্যন্ত ছিল, ওই ডেডলাইন এক্সপায়ার করেছে। এরপরে ইতিহাসে আসবে যে তাকে গণহত্যার দায়ে গ্রেফতার করে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরায় এনে বিচার করে ফাঁসি দেওয়া হয়েছে, এবং এত সালে তার বয়স এত হয়েছিল, তাকে পরবর্তীতে অমুক জায়গায় কবরস্থ করা হয়েছে। এই হলো তার গল্প শেষ হাসিনার। হাসিনা ফিরবে না,
হাসিনা ফেরার মাল না। এইটা সে তার বাবা, তার ফ্যামিলি, তার ডিএনএর ভিতরে নাই। সে যদি না পালানোর টাইপ লোক হইতো, সে ওই দিনই ওখানে মারা যাইতো। আমি যাব না, আমার পাবলিক আইসা মেরে ফেললে এখানে মেরে ফেলবে। খালেদা জিয়া গেছে, খালেদা জিয়ার উপরে হেন কোনো নির্যাতন হয়েছে যা গত 16-17 বছরে আমরা দেখি নাই। তার স্বামীর ভিটা বলেন, 40 বছর ধরে একটা বাসায় থাকতেছে, এক কাপড়ে তাকে সেখান থেকে বের করে দিয়েছেন। মিথ্যা মামলা দেওয়া হয়েছে যে অরফানেজ ট্রাস্টের মামলায়, যে টাকা কোনোদিন উঠানোই হয়নি। ওই টাকার উপরে সুদ আরও 4 গুণ বেশি টাকা জমা হয়েছে ওইখানে। তাকে মিথ্যা মামলায় জেলে রাখা হয়েছে। কি পরিমাণ নির্যাতন! ট্রিটমেন্টের জন্য তিনি বিদেশ যেতে চেয়েছেন, যেতে দেয় নাই। তো উনি তো পজিশন নিয়ে ছিল আমি যাব না। 111-এর সময় তো সে পালায় নাই। হাসিনা কিন্তু ঠিকই পালাইছে, জেল থেকে বাইরে সাথে সাথে পালাইছে। আবার এইখানে কেয়ারটেকারের সরকারের সাথে ডিল কইরা প্রণব মুখার্জিরে দিয়ে আবার ফেরত আসছে। হাসিনা এই মাল হচ্ছে আপনার পালানোর মাল। এবং সে শুধু নিজে না, তার 14 গোষ্ঠীর সেফ এক্সিট এনশিওর করে তারপরে ভারতের সাথে ডিল করে সে ইন্ডিয়াতে গেছে। জয়শঙ্কর পার্লামেন্টে স্টেটমেন্ট দিয়েছে না যে আমাদেরকে হাসিনা যোগাযোগ করছে সেফটি সিকিউরিটি এনশিওর করবার জন্য, আমাদের তাকে এনশিওর করতে হয়েছে, এটা আমাদের মধ্য দিয়ে থাকার জায়গা দিতে হয়েছে। কোনো কোনো জায়গাতে আমরা এমনও শুনেছি যে সে মোদির কাছে ফোন করে ইন্টারভেনশনের জন্য বলেছে। সে বলছে একটা সভরেন কান্ট্রি, আমার সভরেন্টি অ্যাটাক না করলে আমি ইন্টারভেন কিভাবে করব, আমি আপনার সিকিউরিটি দেওয়ার জন্য চেষ্টা করছি। এবং ক্রস পার্টি তারা সম্মতির ভিত্তিতে সে ফেরার মাল না। আমরা একটা ভিডিও ইন্টারভিউ দেখতে চাই আজকে, বলে দিই দয়া করে, পতিত প্রধানমন্ত্রীরা বলতেছি দয়া করে একটা ভিডিও ইন্টারভিউ দেন, আপনাকে আমরা দেখতে চাই। 2 বছর দেখি নাই, আমাদের অনেক কষ্ট আপনাকে না দেখার। প্রশ্ন করি যে রাজনৈতিক প্রশ্নটা হচ্ছে 71-এর পরাজিত শক্তি এখনো বিএনপিকে বিভিন্নভাবে দুর্বল করার ষড়যন্ত্র করছে। বিএনপি ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তি দলটিকে পরাজিত করবে না, পারবে না। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সুলতান সালাউদ্দিন আহমেদ টুকু তিনি এই কথাটা বলেছেন। যেহেতু বিরোধী দলে আপনারা আছেন, আপনারা কি সেই ষড়যন্ত্র করছেন কিনা? প্রশ্ন হচ্ছে যে মানে উনি হঠাৎ করে এই আওয়ামী লীগের বক্তব্যটা শিখল কোত্থেকে? 71-এর পরাজিত শক্তির বক্তব্য তো এটা তো আওয়ামী দোকানের মাল। এই প্রোডাক্ট তো যে দোকান থেকে কেনার, ওই দোকানটাই তো দেউলিয়া হয়ে গেছে শেয়ার মার্কেটে, তার দরপতন হয়েছে, কোম্পানি বন্ধ করে দিয়ে এসে অন্য দেশে চলে গেছে। তো ওই কোম্পানির মাল আমাদের বিএনপির মন্ত্রীর কাছ থেকে কিনতে হবে কেন? প্রশ্ন হচ্ছে বিএনপির রাজনীতিবিদদের মাঝে মধ্যে কথাবার্তা শুনলে মনে হয় সে আসলে জাতীয়তাবাদী রাজনীতিটা বোঝে কিনা। অধিকাংশ এমপি মন্ত্রীকে এটা মনে হয়নি। তাদের বক্তব্য শুনলে মনে হয় যে গত 17 বছর ধরে তারা লড়াই করছে ইউনূসের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, আর জামাত এনসিপির বিরুদ্ধে তারা লড়াই করছে। তাদের মনস্তত্ত্বের ভিতরেই আওয়ামী লীগ জিনিসটা নাই হয়ে গেছে সাডেনলি। তো এই জন্য হচ্ছে যে রাজনৈতিক বক্তব্য দেবার ক্ষেত্রে ওই যে আপা জোয়ার ভাটার কথা বলছে না, এখানে যে এখন উজান ভাটার মৌসুম বদলায় গেছে 2 বছর আগে, এই মৌসুম ধরতে পারতেছে না বিএনপির অনেক মন্ত্রী এমপিরা। সমালোচনা করেন, পলিটিক্যাল সমালোচনা করেন। সময় খুবই কম। মানে আপনি কি বলতে চাচ্ছেন 71-এর চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে? চ্যাপ্টার তো ইতিহাসের চ্যাপ্টার ক্লোজ হবে কিভাবে? ধারাবাহিকতা। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি 26 এসে পলিটিক্সটা কি করবেন, এটা মাথায় রাখা দরকার। ইতিহাস প্রত্যেক দিন আপনাকে পলিটিক্স করতে দেবে না। তার মন্ত্রণালয়ের পারফরমেন্স কি, তার কি পারফরমেন্স আছে, গত 6 মাসের আমলনামা কি, ওইটার হিসাব চাই, আমরা দেখতে চাই। ওইটার হিসাব নিকাশ পাইলে পরে বুঝবো যে ওনার পারফরমেন্স কি। ওনার পারফরমেন্স 71-এর যুদ্ধ, 24-এর গণঅভ্যুত্থান দিয়ে আমরা অ্যাসেস করব না। মিনিস্ট্রিয়াল পারফরমেন্স মিনিস্ট্রিয়াল ভাষায় হবে, অতএব সেই জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ স্নিগ্ধাফা। যে প্রশ্নটা করছি, আপনাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু হল সময় নির্বাচিত প্রতিনিধিদের পদের মেয়াদ থাকা পর্যন্ত বরাদ্দকৃত হলে অবস্থানের সুযোগ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগে যেটা ছিল ছাত্রত্ব শেষ হওয়া জাকসু বিপি আব্দুর রশিদ জিতুকে হলে রাখার সুযোগ দিতেই এই প্রজ্ঞাপনটা জারি ছিল। কেউ বলে আগে ছিল ছাত্রত্ব শেষ হলে তিনি হল ছাড়বেন। এই প্রশাসন কি এই সিদ্ধান্ত নিয়েছে কিনা, বা এটা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আরও তো অনেক সমালোচনা আছে, আপনি এটা নিয়ে আসলেন। আমি যদি এখন বলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থী ছাত্র সংসদ যারা কিনা এনসিপি নাগরিক শক্তি করেন বা ছাত্র শক্তির এরকম অনেক সদস্য আছে। সেরকম এমন সদস্য আছে যে সদস্য সাইবার বুলিং করেন, শিক্ষকদের অপমান করেন, শিক্ষকদেরকে ট্যাগ দেন, আনু মোহাম্মদ স্যার বাদ জানে না, আমি বাদ যাই না, আমরা কেউ বাদ যাই না।
অশ্লীল অশালীন মন্তব্য করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন, যার বিরুদ্ধে জিডি আছে, এমন শিক্ষার্থীকে তো সিনেট সদস্য করেছেন এই প্রশাসন, সেইটা নিয়ে আলাপ করছেন না কেন? প্রশ্ন হচ্ছে এটা। সো এই পুরো ছাত্র সংসদে যাহা কিছু হয়েছে না, এগুলো না খুবই মানে খুবই অ্যালার্মিং, ঠিক আছে? এই আলাপটা আমার না অনেক বেদনার জায়গা আছে। জুলাই যেমন আমার অনেক কষ্টের জায়গা আছে, এইটা আমার আরেকটা কষ্টের জায়গা। কারণ আমাদের এই যে জাকসুটা অনেক দিন পরে হয়েছে, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু সেটা কিন্তু নিয়মিত বিরতির পরে হতো, কিন্তু জাহাঙ্গীরনগরের এই জাকসুটা কিন্তু বহুকাল পরে হয়েছিল। সেই জাকসু থেকে নির্বাচিত প্রতিনিধিদের কই আমি তো দেখি না। তারা যে বলেন না তো যে আমাকে একটা ডিজিটাল সেন্ট্রাল লাইব্রেরি দাও, তারা তো যে বলেন না যে আমাকে একটা আমার কোনো ইন্টারন্যাশনাল কনফারেন্স করার কোনো একটা কনফারেন্স হল নাই, তুমি আমাকে একটা কনফারেন্স হল দাও, আমার একটা ইন্টারন্যাশনাল রেটিং করার জন্য আমাকে করতে দাও, আমার একটা গেস্ট রুম নাই, একটা কনফারেন্স হলের ব্যবস্থা নাই, ডিজিটাল লাইব্রেরি নাই, যেগুলো দিয়ে মানুষের ইসেতে ওঠে। কই ওনারা তো বলেন না যে আমরা বাইরের দেশের পাবলিকেশন করব, পাবলিকেশন ফিস দাও, সেগুলো নিয়ে তো কোনো কথা বলেন না। সারাক্ষণ বসে বসে এই রাজনীতি করার জন্য কি আমরা জাকসু করেছি নাকি? কাজে এই যে এই যেমন একটা নিয়ে আসছেন, জাকসু তো 1 বছরের জন্য, না আপনারা এটা যেমন একটা নিয়ে আসছেন, এটা যেমন একটা গল্প, এগুলো হচ্ছে রাজনীতি। আমি তো আপনাকে ওই গল্পগুলো বললাম কেন, আমি আসলেই জানতে চাই যে বা যারা এই ইটা তুললেন তাদের ভেতরে একটু, আপনারা তো গণমাধ্যম, আপনারা একটু করেন, ইনভেস্টিগেট করেন, করে দেখেন। আমার কাছে তো জিডির কপি আছে, আমি এক্ষুনি দিতে পারি আপনাকে। আমার কাছে আমি দেখাতে পারি একটা পুরা বিভাগ কিভাবে ওনাদের সাইবার বুলিং এর বিরুদ্ধে করেছে। আমার কাছে এই মুহূর্তে কপি আছে, 150 স্টুডেন্ট আমার পাশে এসে আমার স্টুডেন্টরা দাঁড়িয়েছে, বিকজ আমাকে সাইবার বুলিং করা হয়েছে। তাহলে কই সেগুলো নিয়ে তো আমি কোনো কথা বলিনি। যদি আমরা অনলাইনে কথা বলি, এইভাবে আমাদের মিডিয়াতে কথা বলি, তাহলে তো সেই প্রসঙ্গগুলো আগে এসে ওটাকে সর্ট করতে হবে, এবং সেই শিক্ষার্থী কি করে সিনেট মেম্বার হলো সেই আলাপটা আগে তুলতে হবে, তারপরে যে আমি এই বিষয়ে আলাপ করব। আপনি যেটা বলছেন ইন্টারন্যাশনাল কনফারেন্স নাই, এইসব কিছু কি আসলে বিশ্ববিদ্যালয়ের সিনেট যারা আছেন তারা এই সিদ্ধান্তগুলো নেয় না, শুধু জাকসু বললে দেবে না 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 না, আমার কথা হচ্ছে ওটা তো একদম আমার ফার্স্ট প্রায়োরিটি। আমি স্টুডেন্ট, আমার শিক্ষার প্রায়োরিটিটা তো আগে আসবে, তাই না? হল প্রশাসন। এখন আমি একটা কথা বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়। আপনাকে জ্ঞাতার্থে আমি একটা কথা বলি, ওখানে একটা বিশাল সমস্যা, সংকট কি হয় জানেন? সংকট হচ্ছে যে যারা পাশ করে যায় তারা হল ছাড়তে চায় না, বিকজ তারা ওখানে বসে চাকরির ইন্টারভিউ নেয়। এবং এক্ষেত্রে আমার বক্তব্য, এটা কিন্তু একটা স্ট্রাকচারাল প্রবলেম। এই স্ট্রাকচারাল প্রবলেমকে যদি আমি একজন ব্যক্তির প্রবলেম ধরে আলাপ করতে বসি, তাহলে তো আমি মৌলিক আলাপটা করছি না। আপনি আমাকে মৌলিক আলাপটা তুলেন, সেটা সমস্যার সমাধান করেন, কিন্তু এইখানে আপনি রাজনীতি করছেন। সিম্পলি এখানে একটা পলিটিক্স করার কারণে সেই নামটি এখানে নিয়ে আসা হয়েছে, যাতে করে এই যে যিনি আছেন তিনি আগে করতেন হচ্ছে মানে সম্ভবত আমি যদি ভুল না করি বৈষম্য বিরোধী ইসেতে ছিলেন জিতু, এখন তিনি বিএনপিতে নাম লিখিয়েছেন, এই জন্য আপনি এটা এখানে নিয়ে আসছেন। উনি যদি এখানে বিএনপিতে নাম না লেখাতো, এটা এখানে আলাপে আসতো না। আমি নিয়ে আসছি বলছেন, আমি নিয়ে আসছি, আপনি নিয়ে আসছেন বলতে আমি আসলে ফেনোমেনোলজিক্যালি আপনি বলছি, মানে এই যে বিতর্কগুলো। এবং আমি শুরু থেকে এই জিনিসগুলোকে খুব অপছন্দ করি। আপনার সাথে আমার মতের ভিন্ন হলে আপনি সেটা ব্রিং অন করবেন, আর আপনার সাথে আমার মতের একমত হলে পরে সব 7 খুন মাপ, এটা একটা ভীষণ দুষ্ট চরিত্র, এটার বিপক্ষে অবস্থান। এটা থেকে আমরা বেরোতে পারছি না, বিষয়টা আমার আলাপটা ওই জায়গাটাতে। জি জি, অসংখ্য ধন্যবাদ স্নিগ্ধাপা। ফুয়াদ ভাই, যদি একটু বলতেন, জামাত জোট ছাড়ছেন এবং আবার একটা গুঞ্জনও শোনা যাচ্ছে এনসিপিও ছেড়ে যাওয়ার একটা গুঞ্জন শোনা যাচ্ছে, এবি পার্টি কি ছেড়ে যাবে নাকি কখনো জামাতকে? জোট তো আসলে হয়নি, ঐক্য যেটা আছে, হ্যাঁ, এটা একটা ক্যাম্পেইন, মানে আন্ডারস্ট্যান্ডিং বলতে পারেন, যে জুলাই সনদ সংস্কার বাস্তবায়ন, বিচারের দাবি, সেই বিষয়গুলো নিয়ে কাজ করছি। এখানে তো আসলে কোনো রাজনৈতিক বোঝাপড়া নাই, সবাই যার যার রাজনীতি করতেছে। সো এখানে তো আমরা জোটে নাই, ছাড়বো কি? তা আমরা একসাথে কিছু কমন ইস্যু নিয়ে প্রোগ্রামাদি হয়, সবাই থাকছি। ওইটা হচ্ছে একটা ক্যাম্পেইনের জায়গা, যে আমরা সবাই মিলে একসাথে এই কাজগুলো করতেছি। কিন্তু এর বাইরে তো আমাদের রাজনৈতিক যার যার রাজনীতি, তো আমরা রাজনীতি করছি আর কি। তো সেখানে এখন পর্যন্ত যে ফর্মে ইনফর্মালি আছি ওইভাবে আছি, মানে এখনো ছেড়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনা নেই, মানে নাই তো, মানে ছাড়বো কি, মানে কোনো জোট তো নাই এখানে। এখানে কিছু আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে আমরা ক্যাম্পেইন করছি। জি, অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। অসংখ্য ধন্যবাদ ডক্টর রিজওয়ানা করিম স্নিগ্ধা, অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে এই আলোচনায় সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারাও ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আগামী রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।